কি সর্বনাশ! অমন দামি বাসনটা পড়ে ভেঙে গেল। কাকা বাবু দেখলে তো খুব রাগ করবেন। এখন কি করি আমি, কি করি এখন? এ কি অতুল, তুমি বাসনটা ভেঙে ফেললে? হুজুর সেই চীন থেকে এই বাসনগুলো আনিয়েছিল। আজকে জানতে পারলে না জানি কি অনর্থ করবেন। কি হয়েছে উমেশ? হট্টগোল হচ্ছে কেন এত? সকাল সকাল শান্তিতে থাকা যাবে না নাকি? হুজুর, অতুল এই চীনামাটির বাসনটা ভেঙে ফেলেছে। কাকা বাবু, আমি ইচ্ছে করে। হতচ্ছাড়া পাজি ছেলে, মাকে খেয়েছিস, বাবা তোর অত্যাচারে পালিয়ে গেছে, তাও তোর শিক্ষা হয় না? এত দামি একটা থালা তুই ভেঙে ফেলেছিস। আমি ইচ্ছে করে ভাঙিনি কাকা বাবু, হঠাৎ করে আমার হাত ফসকে বাসনটা পড়ে গেল। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আবার আদরের বড় ভাই আজ নিরুদ্দেশ, জমিদারির এক বিশাল বোঝা আজ আবার কাঁধে। সবকিছু নিশ্চয়ই তোর কারণেই হয়েছে। আমার দোষটা কি কাকা বাবু? আমি কি করেছি? আমার ভাইজানের সেই বাক্সটা হারিয়ে যাওয়ার পরপরই ভাইজান নিরুদ্দেশ হয়েছেন। মনে নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। বাক্সটা নিশ্চয়ই তুই চুরি করেছিস। তুই চোর, তুই চোর। কাকা বাবু, আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আমি সেই বাক্সের ব্যাপারে কিছুই জানি না। মিথ্যে কথা, তুই অবশ্যই জানিস। বল বল, কোথায় সে বাক্সটা? বল। বিশ্বাস করুন কাকা বাবু, আমি কিছুই জানি না। আজকে তোকে আমি। হুজুর, কি হয়েছে উমেশ? রঘু জেলে এসেছে। আচ্ছা, তা কি চাই? মাফ করবেন হুজুর, অসময়ে বিরক্ত করছি আপনাকে। সেদিন আপনি আমাকে মাছের দাম দিয়েছিলেন, যা দাম তার চাইতে অনেক বেশি টাকা দিয়েছিলেন। আমি বাকি টাকাটা ফেরত দিতে এসেছি। ফেরত দিতে এসেছো? বাহ, তুমি তো খুব সৎ। এমন মানুষ তো সহজে দেখাই যায় না। এই টাকাটা তোমার। তোমার এটা আমাকে ফেরত দিতে হবে না, বুঝলে? কিন্তু হুজুর, এতগুলো টাকা। আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। এখন থেকে তুমি এ বাড়িতে মাছ দেবে, আর ভালো যে কোনো মাছ পেলে অবশ্যই নিয়ে আসবে। আমি উপযুক্ত দাম দেব তোমাকে। আপনার অশেষ দয়া হুজুর, অশেষ দয়া আপনার। সত্যি জমিদার হুজুরের মতো এমন সজ্জন ব্যক্তি আর হয় না। কতগুলো টাকা এভাবে দিয়ে দিল আমাকে। সততাকে মূল্য দেয় এমন মানুষ এখনকার যুগে কি আর পাওয়া যায় নাকি? আরে, ছেলেটা কান্না করছে কেন? আহারে, না জানি কার আদরের ছেলে, এমন মনের কষ্টে কান্না করছে। এই ছেলে, শোনো। ছেলেটা মনে হয় ভয় পেয়েছে, কেমন ছুটে পালিয়ে গেল। আহারে, ছেলেটা তো আমার টুনির বয়সী, না জানি কি নিয়ে কষ্ট পাচ্ছে।
এই নদী আমার সব, এই জাল, এই মাছই আমার জীবন। আহা, আর কি চাই? টুনির জন্য একটু ভালো খাবার আর পোশাক, আর আমার মাছ ধরা। বেঁচে থাকার জন্য এই যথেষ্ট। বাহ, বেশ সুন্দর পুঁটি মাছ ধরা পড়েছে তো। এই মাছ তো যে কেউ লুফে নেবে। আজ কিছু মাছ বাজারে বিক্রি করব, কিছু মাছ বাড়ি নিয়ে যাব। টুনি তেল করকরে পুঁটি মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। ওহো, ভুলেই তো গিয়েছিলাম, টুনির জন্য লাল চুড়ি কিনে নিয়ে যেতে হবে। যাই, জলদি বাজারে যাই, মাছগুলো বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আহা, ওহ বাবা রে, এ কি বিপদ! পথের মাঝে এই গর্ত এলো কোথা থেকে? আহ আহ, দেখো দেখিনি, কাপড় চোপড় শুধু শুধু নোংরা হলো। এ কি যন্ত্রণা! আহ, আরে এটা কি? দেখতে তো চিংড়ির মতন মনে হচ্ছে। চিংড়ি নাকি? দেখি তো। আরে বাহ, এমন চিংড়ি তো আগে কখনো দেখিনি। কাদার মধ্যে তো রীতিমতো রত্ন কুড়িয়ে পেলাম। দেখি তো, এটা বাজারে নিয়ে যাই। বাজারে নিলে মনে হয় অনেক দাম পাবো। আরে বাহ, কি চমৎকার চিংড়ি! বাহ, এমন চিংড়ি তো আগে কখনো দেখিনি। কোথায় পেলে এমন চিংড়ি? নদীর ধারেই পেয়েছি। এমন চিংড়ি আমি নিজেই কখনো দেখিনি। আর দাও দাও দাও, আমাকে দাও। আরে দাদা, দামের জন্য ভেবো না, যত টাকা চাও দেব। এমন চিংড়ি না নিলে জীবনটাই বৃথা। অন্য কেউ নিয়ে ফেলার আগে আমাকে জলদি দাও দাও। অবশ্যই অবশ্যই, এই নাও এই নাও। এ মা, ছি ছি ছি, ভেলকি দেখাচ্ছ নাকি? এ তো মরা চিংড়ি। ছি 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 ছি, এটা আমি নেব না। এ কি আজব জিনিস রে বাবা! ক্রেতার হাতে গেলে মরা পচা ফ্যাকাশে, আর আমার হাতে এলেই জীবন্ত রঙিন। এটা তো কোনো সাধারণ চিংড়ি নয়। এর নিশ্চয়ই কোনো রহস্য আছে। না, এটা আমি আর বাজারে বিক্রি করব না। এটা বরং আমার কাছেই থাকুক। টুনি, ও টুনি, আমার লক্ষ্মী মেয়েটা কোথায় রে? টুনি! বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, আমার জন্য কি এনেছো? তোর জন্য লাল চুড়ি এনেছি মা। এই নে, ধর। আরে এটা কি? এই চিংড়িটা খুব সুন্দর। এটা তুমি কোথায় পেলে বাবা? এটা আমি পথে কুড়িয়ে পেয়েছি। তোর পছন্দ হয়েছে? বাবা, এটা যে রূপকথার মাছ। এর গায়ে রংধনুর রং ঝলমল করছে। এত সুন্দর মাছ আমি আগে কখনো দেখিনি বাবা। আমি কিন্তু এটাকে পুষবো। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বলতো? চিংড়িটা আমি বরং জমিদার বাড়িতে নিয়ে যাই। জমিদার হুজুর ভালো জিনিসের কদর করেন, হয়তো বেশ ভালো দাম পাবো। ভেবে দেখ, তোর লাল জামার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু। না বাবা, চিংড়িটা আমার কাছে রাখো না। আমি এটার যত্ন নেব, এর সাথে খেলা করব। দূর বোকা, চিংড়ি কি পুতুল নাকি যে তুই খেলবি? তার চেয়ে বরং এটা বিক্রি করে তোকে সুন্দর দেখে একটা লাল জামা কিনে দেব, আর পুতুলও দেব তোকে। সেটা দারুণ হবে, তাই না? সত্যি বাবা?
পুতুলও কিনে দেবে? হ্যাঁ রে মা, শুধু পুতুল কেন, তুই যা চাস তোকে আমি তাই কিনে দেব। ঠিক আছে বাবা, কিন্তু আজকে এই চিংড়িটা আমার সাথে থাকুক। তুমি না করো না বাবা। ঠিক আছে মা, আজ রাতে রাখ, কাল আমি চিংড়িটা জমিদার বাড়িতে নিয়ে যাব। দাঁড়া, এটাকে পানির মধ্যে রাখার ব্যবস্থা করছি, দাঁড়া। ইস, এত সুন্দর চিংড়িটা, এটা যদি সত্যি আমার বন্ধু হতো। অতুল, তুই উমেশের ঘর থেকে টাকা চুরি করেছিস, সত্যিটা স্বীকার কর। আমি চুরি করিনি কাকা বাবু, বিশ্বাস করুন, আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। মিথ্যে? তোর জন্য আমার ভাই নিখোঁজ হয়েছে, তুই কি করে ভাবলি আমি তোর কথা বিশ্বাস করব? কাকা বাবু, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। উমেশ কাকুর টাকা মনে হয় কোনোভাবে হারিয়ে গেছে। থাক না হুজুর, এ এমন ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়, সামান্য কটা টাকাই তো। আমি আবার না হয় খুঁজে দেখব, মনে হয় আমারই ভুল হচ্ছে কোথাও, নিশ্চয়ই অন্য কোথাও রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না। সামান্য টাকা হোক আর যাই হোক, অপরাধ তো চুরির, তাই না? তুই এই ছোকরাটাকে চিনিস না? এই ছেলে অনেক আগে থেকেই ভয়ঙ্কর সব অপরাধ করে আসছে, ওর জন্য আমার প্রাণপ্রিয় ভাই আজ নিখোঁজ। কাকা বাবু, বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি এমন কাজ করিনি। চুপ কর, তোর মিথ্যে কথা অনেক শুনেছি। আমি তোকে উমেশের ঘর থেকে বের হতে দেখেছি। আমি কখনোই উমেশ কাকুর ঘরে যাইনি কাকা বাবু, আপনি মিথ্যা বলছেন। কি বললি? কি বললি তুই? আমি মিথ্যা বলছি? দাঁড়া, তোকে আজ আমি মেরেই ফেলবো। রঘু, তুই তুই এখানে কি করছিস? আমি আপনার কাছে এই চিংড়িটা বিক্রি করতে এসেছিলাম হুজুর। সে কি এমন অপরাধ করেছে? তাতে তোর কি রঘু? তুই কি আমার বিচারে নাক গলাতে এসেছিস? হুজুর, আমার অপরাধ মাফ করবেন, এই ছেলেটা খুব ছোট। এত ছোট একটা ছেলে কি এমন অপরাধ করতে পারে যাকে দিয়ে লাঠি দিয়ে এভাবে মারতে হবে? রঘু, তোর এত বড় স্পর্ধা, সামান্য একটা জেলে হয়ে আমাকে শেখাচ্ছিস কি করতে হবে? বিচারটা তাহলে তোকে দিয়েই শুরু করা হোক। জমিদার হুজুর। ভাইজান, আপনি? অনন্ত, অনেক হয়েছে, এবার তোর অত্যাচারের দিন শেষ। বাবা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে ছাড়া কত কষ্টে ছিলাম বাবা। আজ এই জেলে কাকু না থাকলে কাকা বাবু আমাকে মেরেই ফেলতো। কাঁদে না বাবা, কাঁদে না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ফিরে এসেছি, কোনো আর ভয় নেই। তো তুমি এতদিন কোথায় ছিলে বাবা? আমি কোথায় ছিলাম জানতে চাস? তাহলে শোন। বাহ, এই বাক্সটা তো মহামূল্যবান রত্নে ভর্তি। সাধু বাবা এই রত্নের বাক্সটা যখন দিয়েছেন, আমি সেটা ভালো কাজেই লাগাবো। এই রত্নগুলো দিয়ে আমি গরিব দুঃখীদের উপকার করব। আর সাধু বাবার দেয়া এই লাঠিটা আমি ভালো কাজে লাগাবো, দুষ্টের দমন করব। লাঠিটা অনেক যত্নে রাখতে হবে, তা না হলে কেউ এর অপব্যবহার করতে পারে। তবে আগে যাই, রত্নের বাক্সটা কোথাও লুকিয়ে রাখি। এ কি, লাঠিটা কোথায়? লাঠিটা তো এখানেই ছিল। আরে, আহ আহ! অনন্ত, তুই
তুই আমাকে মারলি? হ্যাঁ, তুমি কি ভেবেছ সাধুর কাছ থেকে মন্ত্র সিদ্ধ হয়েছ বলেই সব ক্ষমতা তোমার? তোমার লাঠি তো আমি বাগিয়েছি। এবার বলো, রত্নের বাক্সটা কোথায়? লাঠিটা লাঠিটা দিয়ে দে অনন্ত, লাঠিটা দিয়ে দে। না, এই লাঠি তো আমি দেব না। সাধু আমাকে কিছু বিদ্যা দিলেও দীক্ষা দেননি, তোমাকেই মনোনীত করেছিলেন। আমি তো তারই শোধ তুলব। জাদুর লাঠি আর রত্নের বাক্স দুটোই আমি নিয়ে যাব। ভালোই ভালোই বলো, রত্নের বাক্সটা কোথায়? আমি তা বলতে পারবো না অনন্ত, তুই আমার লাঠিটা আমাকে দিয়ে দে। ঠিক আছে, লাঠিটা তুমি পাবে, তবে রূপ বদলের পর। আমি এই লাঠি দিয়ে তোমার রূপ বদলে দেব। তখন এই লাঠি তোমার কোনো কাজেই আসবে না। হে সৃষ্টিকর্তা, আজ অনন্তের শক্তির কাছে আমি অসহায়। আমার রূপ হয়তো পরিবর্তন হয়ে যাবে, আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কিন্তু তুমি আমার রূপ এমন ভাবে পরিবর্তন করো যেন আমি আমার ছেলের কাছে ফিরে আসতে পারি। আরে, এ দেখি একটা চিংড়ি হয়ে গেছে। অরূপ চৌধুরীর ইতিহাস মুছে গেছে। এখন থেকে জমিদারি আমিই চালাবো। তবে রত্নের বাক্সটা যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। নিশ্চয়ই অরূপের ছেলে অতুল জানে বাক্সটা কোথায়। ওর কাছ থেকেই জেনে নিতে হবে। প্রয়োজনে ওকে অত্যাচার করব। আহ 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 আহ। এরপর থেকে আমি চিংড়ি হয়ে এখানে ফিরে আসার জন্য পথ খুঁজে বেড়াচ্ছিলাম। সৃষ্টিকর্তা সবকিছুই পরিকল্পনা করে রেখেছিলেন। আমি যদি চিংড়ি না হতাম, তবে রঘু জেলে আমাকে কি করে পেত? সে কুড়িয়ে পেয়েছিল বলেই তো আমি আবার এই জমিদার বাড়িতে আমার ছেলের কাছে ফিরে আসতে পেরেছি। রঘু, তোমাকে অনেক ধন্যবাদ। রঘু, তোমাকে অনেক ধন্যবাদ। না না হুজুর, আমাকে ধন্যবাদ দেবার কিছুই নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন, তিনিই সবকিছুর মালিক, সমস্ত তারই পরিকল্পনা। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে তুমি মাধ্যম হয়ে কাজ করেছ, তাই তোমার জন্য আমার একটা উপহার আছে। চলো সবাই, অনন্তর ঘরে চলো। বাহ, কি সুন্দর! এই সেই রত্নের বাক্স যেটা অনন্ত হন্য হয়ে খুঁজছিল। আমি এটা ওর ঘরেই লুকোনোর ব্যবস্থা করি। আমি জানতাম সব জায়গায় এটা খুঁজলেও নিজের ঘরে কখনোই খুঁজবে না। এগুলো তো অনেক দামি রত্ন। হ্যাঁ, এগুলো আমি তোমাকে উপহার দিলাম। রঘু, তোমাকে উপহার দিলাম। না না হুজুর, কি বলছেন? এত দামি রত্ন আমি নিতে পারবো না হুজুর, আমি কিছুতেই নিতে পারবো না। রঘু, এই রত্নগুলো তুমি নিলে আমি খুশি হব। তুমি সৎ এবং সাহসী। এই রত্নগুলোর যথাযথ ব্যবহার তুমিই করতে পারবে। তুমি আর না করো না, আর না করো না তুমি। নাও নাও, এই বাক্সটা নাও তুমি। আমি ঘোষণা করছি, এখন থেকে ফুলঝুরিতে আর কোনো অন্যায় অবিচার হবে না। ফুলঝুরি হবে এক স্বর্গ রাজ্য। এখানে জমিদার প্রজা সবাই এক হয়ে মানুষের কল্যাণে কাজ করবে, আর দুষ্টের দমন সকলে মিলে একসাথে করবে। কি কি বলো তোমরা?
কি রে, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না, কাজ শেষ করে আসবো তো। জানিস না, আমার মাটা খুব অসুস্থ। কি যে করবো, চল ওখানে গিয়ে একটু বসি। জানি তো, তা মাসিকে ভালো একটা ডাক্তার দেখা, বুঝলি? ডাক্তার তো দেখাচ্ছি রে, জানিস তো বাবার রেখে যাওয়া সব অর্থ মায়ের পেছনেই শেষ। এখন সম্পদ বলতেই ভিটে মাটি আর ভাঙা ঘরটি আছে। মন খারাপ করিস না জেবা, মাসি দেখিস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চল তো এবার ঘরে চল, জল নিয়ে ফিরলে মা রান্না বসাবে। এ কি করছো মা? তুমি কেন উঠোন ঝাড়ু দিচ্ছ? রাখো তো রাখো, তোমাকে কতবার বলেছি বলো তো, আমার কোনো কথাই তো তুমি শোনো না। হ্যাঁ, এতটুকু বয়সে তুই আর কত কষ্ট করবি রে মা। সংসারের সব কাজকর্ম তো তোরই উপর। আমি সব পারি গো মা, সব পারি। তোমার মুখের দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। চলো তো তুমি বারান্দায় গিয়ে বসো, আমি রান্নাটা চাপিয়ে তোমার গোসলের জল তুলে দেব। যাক বাবা, এবার তো সব কাজ শেষ। এবার জলটা ধরিয়ে মায়ের গোসলের জলটা তাড়াতাড়ি তুলতে হবে। কবে যে আমার মা সুস্থ হবে, আর কবে আমি একটু শান্তি পাবো। কে এলো আবার বাইরে? কই গো তপনের বউ, বাড়িতে আছো নাকি? ওই যে। জমিদার মশাই যে, আসুন আসুন। না 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 না, আমি বসতে আসিনি। আমি আমার দেনা পাওনার ব্যাপারে কথা বলতে এসেছি, বসতে আমি আসিনি। কে এলো বলো তো? কিসের দেনা পাওনার কথা বলছে? দেখি তো বাইরে গিয়ে। মা মা, তুমি কার সাথে কথা বলছো গো? হেরা হেরা কারা গো মা? কি রে, ওই অপরূপাটা কে রে, চিনিস নাকি? জি জমিদার মশাই, এটা তো তপনের মেয়ে। বাহ, মেয়েটা তো একেবারে অপসরী রে, আগে তো কখনো চোখে পড়েনি আমার। কে 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 আপনারা? আমি জমিদার, এই গ্রামের জমিদার। আপনারা আপনারা আমাদের বাড়িতে কি চান? তোমার বাবা তপন আমার কাছ থেকে টাকা নিয়েছিল ধারে, বেটা তো মরে গিয়ে বেঁচে গেছে। এতদিন আসবো আসবো করে বিভিন্ন কাজের জন্য আসতে পারিনি আমি। জমিদার মশাই, আমাদের এখন যে কি অবস্থা, এই অবস্থায় আমরা কি করে আপনার ঋণ পরিশোধ করব? কি করে করবে তা তো জানি নে বাপু, তবে ঋণ এবার শোধ করতেই হবে, না হলে না হলে না হলে কি? সুন্দরী, না হলে তোমাকে আমার বাড়ির বউ হতে হবে। জমিদার মশাই, তাহলে এই কথাই রইল, যদি 3 দিনের ভেতরে ঋণ শোধ করতে না পারো, তবে এই ভিটে মাটি সব দখলে নিয়ে তোমাদের এখান থেকে বের করে দেব। এবার তুমিই ভেবে দেখো কি করবে। আয় চল রে সবাই, সময় মাত্র 3 দিন। হিরে মা, জমিদার তোর কানে কানে ফিস ফিস করে কি বললো রে? কিচ্ছু বলেনি মা। তুমি চলো তো, আমি তোমার গোসলের জল তুলে দিচ্ছি। তুমি গোসলটা সেরে একটু বিশ্রাম নাও। মেয়েটা যে আমার কি করবে কে জানে। 3 দিন পরে সত্যি সত্যি জমিদার এই ভিটে থেকে যদি নামিয়ে দেয়, তবে তবে কোথায় যাবো আমরা?
সামনে তো মাত্র আর 2 দিন বাকি। কি হবে আমাদের? লোকটা কেন সে হঠাৎ আমাদের না জানিয়ে ঋণ করতে গেল? কেন গেল? এখন সব মেয়েটার ওপর দিয়ে না যায়। কি হচ্ছে মা? এত নড়াচড়া করছো কেন তুমি? ঘুম আসছে না বুঝি? না রে মা, বুকের ভেতরটা কেমন যেন ব্যথা ব্যথা করছে। আমার নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে আসছে রে মা। কি বলছোটা কি মা? কোথায় ব্যথা করছে? এখন এখন আমি ডাক্তার কোথায় পাবো? হ্যাঁ তো রাত, তার উপরে ডাক্তারের বাড়িও তো পাশের গায়ে। এত চিন্তা করিস না রে মা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জেবার সারা রাত বসে তার মায়ের সেবা করলো, কিন্তু সেই রাতে জেবার মা আর ঠিক হলো না। শেষ রাতের দিকে আস্তে আস্তে তার মায়ের নিঃশ্বাস যেন আরো ভারী হতে লাগলো। জেবা মা, আর আর পারছি না মা, জল, একটু জল দে। জল? জল? মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে থেকে জল নিয়ে আসছি। আর মনে হয় মাগো, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে গেলে। এখন এখন আমি কি করে থাকবো মা? সকালে প্রতিবেশীরা এসে জেবাকে সান্ত্বনা দিতে থাকলো। তার মায়ের শেষ কৃত্য করা হলো। 2 দিন কেটে গেল। জমিদার জেবার উঠোনে আবারও টাকার জন্য হাজির হলো। থাক থাক থাক, আর উঠে দাঁড়াতে হবে না, আমি আসছি তো কাছাকাছি। বাবা মামা মানে? কি সুন্দরী, 3 দিন তো শেষ, কিছু ভাবলে নাকি? জি, কি ভাববো? আমার পাওনা টাকাগুলো যদি দিতে না পারো তবে এখন তো টাকা নেই। মা মারা গেল আজ 2 দিন। শোধ করে দেব জমিদার মশাই, আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে কিছুদিন সময় তো দিন। আরে বাচ্চা মেয়ে, কিছু বোঝে না। শোনো, তোমার মা মারা গেছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকা চাই, টাকা, না হলে তোমাকে চাই। টাকা তো দিতে পারবে না আমি জানি, তবে আমার তোমাকে চাই। জমিদার মশাই, ভুলে যাবেন না, আপনি আমার বাবার সমতুল্য। আপনার টাকা থাকতে পারে, কিন্তু সম্মান নেই। আমার সম্মান আর রুচি দুটোই আছে। আরে রাখো তোমার সম্মান, কাল সকালেই আমাদের বিয়ে হবে, তুই প্রস্তুত থাকিস। এই দেবু, হাবু, এই বিয়ের সাজসজ্জাগুলো সকাল সকাল বাড়িতে পৌঁছে দিস, কেমন? তারপরে দেখব এর সম্মান আর রুচি কোথায় থাকে। কি ব্যাপার, কিছু বলবে নাকি? এমন ভাবে তাকিয়ে আছো কেন? কি ব্যাপার কি শুনি? তুমি নাকি আমাদের কমলা তপনের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? ঠিকই শুনেছ, ঠিকই শুনেছ। আসলে মেয়েটা সেই সুন্দরী, তাই আর কি। ছি 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 ছি, লজ্জা করা উচিত তোমার। নিজের মেয়ে সমতুল্য একটা মেয়েকে কিনা বিয়ের কথা ভাবছো? চুপ, তোর মুখে কোনো কথা আমি শুনতে চাই না। ওকে আমার চাই মানে চাই। চুপচাপ থাকবি, না থাকতে পারলে দরজা খোলা আছে, সোজা পথ মাপবি, কেমন? সোজা বলে দিলাম। আজ মেঘলা দিন। আকাশের মতো জেবার মনেও যেন মেঘ জমে আছে। 1 পা 2 পা করে সে নদীর ধারে এসে দাঁড়ায়।
চাপা স্বরে সে হু হু করে কেঁদে ওঠে। মা গো, আমাকে ছেড়ে শূন্য করে যদি এইভাবে চলে যাবি, তাহলে আমাকে সাথে করে কেন নিয়ে খেলে না মা? আমাকে এভাবে মৃত্যুর মুখে কেন ঠেলে দিলি? ওই জমিদার সে আমার পিছু কিছুতেই ছাড়ছে না। ওই বদমাস জমিদারের সাথে বিয়ে করার থেকে আমার মৃত্যুই ভালো। আমি বাঁচতে চাই না আমি। এই নদী চলে আজ ডুবে মরবো আমি। এটা কি করলো এটা? না 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 না, আমি বা এখানে দাঁড়িয়ে কেন? আমার অক্সিজেন যদি না থাকে তবে আমি বা বাঁচবো কি করে? না, এভাবে তো হচ্ছে না। এর তো জ্ঞানই ফিরছে না। কি করি এবার? হ্যাঁ, পেয়েছি। এই তো বুদ্ধিটা কাজে দিয়েছে। তো তো তো- তুমি তুমি ঠিক আছো? আমাকে কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। বাঁচতে চাই না আমি। তুমি না বাঁচলে আমার কি হবে? কি মানে বলছি, আত্মহত্যা মহাপাপ। এই পৃথিবীতে বাঁচা এখন আমার জন্য আরো বেশি পাপ। এখানে আমার কেউ নেই। আমি কার জন্য বাঁচবো? হ্যাঁ, আমি কার জন্য বাঁচবো? কেউ নেই মানে? আমি তো আছি। আজ 2 বছর ধরে তোমাকে আড়াল থেকে দেখছি, দূর থেকে ভালোবেসেছি। তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমি সব জানি। আমাকে নতুন করে তোমার কিছু বলতে হবে না। চলো, আমার মা বাবার কাছে চলো। মা বাবা তোমাকে দেখলে খুশি হবে। এভাবে আর কেঁদো না জেবা। আজকের পর থেকে তোমাকে আর চোখের জল ফেলতে দেব না আমি, এই কথা দিলাম তোমাকে। কি রে হতচ্ছাড়ার দল, এখনো মেয়েটাকে খুঁজে পেলি না? সব তোদের অবহেলার জন্য হয়েছে। আমরা তো ঠিক সময়ে গিয়েছিলাম জমিদার মশাই, কিন্তু গিয়ে দেখি। চুপ থাক হারামজাদা, চুপ। বাবা, মা, দেখো কাকে এনেছি। কেটা? বাবা, আমি বিয়ে করে এনেছি। ও এ বাড়ির বউ, তোমার ছেলের বউ। যাক, এতদিনে তাহলে তোর সুবুদ্ধি হয়েছে। কই মা, এসো আমার কাছে এসো। তোমার ঘুমটাটা সরাও দেখি। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, একদম পুতুলের মতো দেখতে। জেবা, এটা আমার মা, আর উনি আমার বাবা। বাবা? তুমি এখানে? তুমি জেবাকে চেনো নাকি বাবা? হ্যাঁ, ওকে আমি ভালোভাবে চিনি। ও তপনের মেয়ে। তপনের মেয়ে মানে? হ্যাঁ বাবা, ওর বাবা মা কেউ বেঁচে নেই। ওকে আমি অনেক দিন থেকে পছন্দ করতাম। আজও নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, তাই ওকে আমি একেবারে বিয়ে করে এনেছি। এই মেয়েকে তুই এক্ষুনি ছেড়ে দিবি, আমি তোকে শহরে পাঠানোর ব্যবস্থা করব। না বাবা, আমি একবার যখন ওর হাত ধরেছি তখন কিছুতেই ওকে ছাড়বো না আমি। তাহলে তোকে এ বাড়ি সারা জীবনের জন্য ছাড়তে হবে। তোকে আমি ত্যায্য পুত্র করলাম। মা, তুমি বাবাকে বোঝাও। ওগো, আমি কারো কোনো কথা শুনতে চাই না। এমন ছোট লোক ফকির ঘরের মেয়ের কোনো জায়গা হবে না এই জমিদার বাড়িতে, আর কিছুতে হতেও পারে না। বেশ ভালো কথা, তুমি তোমার এই বড়লোকে নিয়ে থাকো। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো মূল্য নেই, সে বাড়িতে আমিও থাকবো না। এ বাড়ি থেকে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। ওগো, তুমি ওকে ফেরাও।
খোকা, খোকা ফিরে আয় খোকা। চৌকাঠে পা রাখলে সারা জীবনের জন্য তোকেও এ বাড়ি ছাড়তে হবে। বাবা বাবা, ও বাবা, ওরে রে 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 আমার মাটা, কি হয়েছে খুকি সোনা? মামাকে বকেছি। ও মা, কেন? মা তো পচা হয়ে গেছে, মাকে আমি বকে দেব কেমন? কই গো শুনছো? খাবার বেড়েছি, খেতে এসো। তোমার সুন্নি মেয়েটাকেও আনো। তাই তো দেখছি। চলো তো, আজ আমরা দুজনে মিলে মাকে বকা দেব কেমন? চলো চলো। দেখো না, তোমার মেয়ে পুরো খাবারটা নষ্ট করে দিয়ে চলে গেছে, আবার তোমার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে। বুঝেছি। কি হলো পারো মা, তুমি খাবার নষ্ট করছো? অল্প একটু নষ্ট হয়েছে বাবা। আমার বোতলটা খাবারের পাশে পড়ে গিয়েছিল, আমি দৌড়ে আনতে গিয়ে খাবারটা পড়ে গেছি। ওরে বাবা, তাই বুঝি? বউ, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। মানলাম সব দোষ আমার। এবার এসো, খাবার খেয়ে নাও। থাক, আর মন খারাপ করতে হবে না। তা বউ, কি রান্না হলো আজ? কেমন মিষ্টি মিষ্টি সুগন্ধ আসছে। আজ গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করেছি, তোমার আর তোমার মেয়ের প্রিয় খাবার। আরো মেঘলা দিন বলে কথা। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। বউ, তাড়াতাড়ি খেয়ে চলো, তোমাদের নিয়ে আজ একটা জায়গায় যাব। কোথায় যাবে? আছে আছে, বলা যাবে না, খুবই স্পেশাল জায়গা। সেটা আবার কোথায় গো, এত স্পেশাল জায়গা? স্পেশাল না, ওটা স্পেশাল। কত সুন্দর জায়গা। বাবা, ও বাবা, আগে এখানে কেন আনোনি আমাকে? আমাকে রোজ আনতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে আমার সোনামা, আমি তোমাকে এখানে রোজ আনবো। ঠিক বাবার মতো হয়েছে মেয়েটা। এত কিছু থাকতে নদী ভালো লাগে। বাবা, ওই দেখো ভেড়া, কত সুন্দর দেখতে। আমি চাই ওদের সাথে গিয়ে খেলা করি বাবা। ঠিক আছে মা, যাও, দূরে যেও না কিন্তু, আমরা এখানেই আছি কেমন? কি হলো? মনে আছে বউ, 10 বছর আগে ঠিক এই দিনে এখানেই তোমাকে পেয়েছিলাম আমি। দিনটাও ঠিক এমন মেঘলা মেঘলা ছিল। মনে হচ্ছে 10 বছরের সেই দিনটা আবার আজকে ফিরে এসেছে। হ্যাঁ, সেই দিন আমাকে বাঁচিয়েছিলে বলে আজ এত সুখী দিন পার করছি। কখনো স্বপ্নেও ভাবিনি আমি এত সুখী হব। তোমাকে পেয়েও আমি খুব খুশি বউ। হয়তো সংসারে অভাব আছে, কিন্তু আমাদের শান্তির অভাব নেই। তুমি জমিদারের ছেলে হয়ে আমায় নিয়ে এতটা বছর কষ্টে দিন পার করছো। তাতে কি হয়েছে? তুমি আমার কাছে আমার পৃথিবী। অর্থ সম্পদ দিয়ে কি করব বলো? তুমি আমার কাছে সেরা সম্পদ, আমার বেঁচে থাকার অক্সিজেন। সারাটা জীবন যেন উপরওয়ালা তোমাদের নিয়ে এমন সুন্দর করে দিন পার করায়, আর তোমাদেরকেও যেন ভালো রাখতে পারি। তোমার মতো একজন সৎ জীবন সঙ্গী পেয়েছি বলে সেটা বুঝতে পেরেছি। এই দিনটা যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে।